তার জন্য আজকের ক্লাসটা হচ্ছে তাপতড়িৎ ক্রিয়া বা থার্মোইলেকট্রিক। থার্মোইলেকট্রিক বলতে কি? থার্মোইলেকট্রিক বলতে এখানে খুব সোজা ভাষায় যেটা বলা আছে সেটাই বলি। সেটা হচ্ছে তাপ তড়িৎ বলতে যে ভাষা এরা ব্যবহার করে সেটা হচ্ছে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর। সেটা কি বলা হচ্ছে? কি না, তাপ তড়িৎ ক্রিয়া। কি বলা হচ্ছে? তাপ শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর। এবার এই তিনটে প্রক্রিয়া আছে। কি কি প্রক্রিয়া? একটাকে বলা হচ্ছে সিবেক ক্রিয়া, একটা বলছে পোল্ট্রি আছে, একটা বলছে টমসন ক্রিয়া। এই তিনটে প্রক্রিয়াকে একসঙ্গে আমরা তাপতড়িৎ ক্রিয়া বলতে পারি। এবার এই তিনটি প্রক্রিয়াকে কি এক এক ওয়ান বাই ওয়ান আমরা জানবো। তার আগে আমরা একটা জেনে নেবো তাপ যুগ্ম। তাপ যুগ্ম মানে কি? তাপ যুগ্ম মানে কিছুটা আগে তুমি বলেছিলাম আমি, কিছুই নয়, দুটো আলাদা আলাদা ধাতুর দণ্ড নিতে হবে। ধরো এইটা এ একটা দণ্ড আর বি একটা ধরো দণ্ড আছে, এটা ধরো লোহা, একটা ধরো তামা। এরকম দুটো আলাদা আলাদা ধাতু বা তার দণ্ড নিতে হবে, নিয়ে কি করতে হবে? পরস্পরকে জুড়ে দিতে হবে। জুড়ে দিয়ে একটা যদি বদ্ধ বর্তনী গঠন করা যায় তাকে আমরা বলবো তাপ যুগ্ম। কি বলবো? থার্মোকাপল বা তাপ যুগ্ম। কাপল কথাটা মানে যুগ্ম, আর থার্মো মানে তাপ, তাপ যুগ্ম। কাকে বলা হচ্ছে? দুটো আলাদা ধাতু যদি আমি নিয়ে তাদেরকে এইভাবে জয়েন করে দিই তখন তাকে বলা হচ্ছে তাপ যুগ্ম। তাপ যুগ্ম বোঝা গেল? এবার কি বলা হয়েছে? যে যে দুটি স্থানে বা যে দুটি অংশে জোড়া লাগানো হচ্ছে সেই দুটোকে জোড়মুখ বলা হয়েছে বা সংযোগস্থল বলা হয়েছে বা জাংশন বলা হয়েছে। তো খুব সোজা জিনিস, জাংশন কাকে বলা হচ্ছে আমরা বুঝতেই পারছি। এবার আমরা এই যে তাপ তড়িৎ ক্রিয়া বললুম, এখানে একটু আগে আমরা বললাম যে তাপ তড়িৎ ক্রিয়া, এই তাপ তড়িৎ ক্রিয়ার কোনো কিছু পর্যবেক্ষণ করতে গেলেই আমাদের এরকম একটা তাপ যুগ্ম লাগবে। অর্থাৎ একটা তাপ যুগ্ম না থাকলে কিন্তু আমরা কোনো তাপ তড়িৎ ক্রিয়ার কোনো প্রক্রিয়া, অর্থাৎ সেটা সিবেক ক্রিয়া হতে পারে, পেল্ট্রিয়ার ক্রিয়া হতে পারে, টমসন ক্রিয়া হতে পারে, আমরা ব্যাখ্যা করতে পারবো না বা পর্যবেক্ষণ করতে পারবো না। এই জন্যে আমাদের একটা তাপ যুগ্ম ব্যবহার করতে হয়। ঠিক আছে? ওই জন্য বলেছে যে কোনো তাপ তড়িৎ ক্রিয়ার পর্যবেক্ষণের জন্য আমাদের তাপ যুগ্ম ব্যবহার করতে হয়। এবার এটা ব্যবহার করার জন্য কিরকম করতে হয়? এর মাঝে যে কোনো একটা জায়গায় আমরা একটা গ্যালভানোমিটার হোক বা একটা ব্যাটারি হোক আমরা ব্যবহার করতে পারি, যেটার মাধ্যমে আমরা পাঠটা দেখতে পাবো। এই বলেছে তাপ তড়িৎ ক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য যে কোনো যন্ত্রকে তাপ যুগ্মের যে কোনো জায়গায় বসানো যেতে পারে। এর ফলে কি হবে? তাপ যুগ্মের মধ্যে যে তড়িৎচালক বলের উদ্ভব হবে সেটা কোনো পরিবর্তন হবে না। এবার দেখা যাক এই তাপ যুগ্ম দিয়ে কি কি এফেক্ট আমাদের মধ্যে দেখা যায়। প্রথম হচ্ছে সিবেক ক্রিয়া। এগুলো কোথায় আসবে না, এরকম সরাসরি এরকম একটা ঘটনা তুলে দিয়ে এটাকে কি বলা হয় সেরকম কিন্তু কোয়েশ্চেন এখানে খুব আসে। সিবেক ক্রিয়া বলতে পারে, বা সেটাকে পেল্টিয়ার ক্রিয়া বলে, নাকি কি ক্রিয়া বলে সেটা আমাদের ডাইরেক্টলি এখানে আসবে। তাহলে সিবেক ক্রিয়াটা কি না, দুটি ভিন্ন ধাতু দিয়ে তৈরি কোনো বদ্ধ বর্তনী বা যেটাকে তাপযুগ্ম বলছি, অর্থাৎ একটা তাপযুগ্মের দুটি সংযোগস্থলে উষ্ণতার পার্থক্য থাকলে বর্তনীতে কি হবে? একটা তড়িৎচালক বলের উদ্ভব হবে, ফলে বর্তনীতে প্রবাহ সৃষ্টি হতে থাকবে। প্রবাহ মানে তড়িৎ প্রবাহ হতে থাকবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে সিবেক ক্রিয়া। সিবেক ক্রিয়া তাহলে কিছু না, কি ব্যাপারটা? একটা তাপযুগ্ম, ধরুন একটা কপার আর একটা লোহা, এরকম একটা তাপযুগ্ম আছে। এর একদিকে এই দুটো জংশনের মধ্যে যদি একদিকটা উষ্ণ হয় একটা শীতল হয়, তাহলে কি হবে? তাহলে এর মধ্যে একটা তড়িৎচালক বলের উদ্ভব হবে, এবং তড়িৎচালক বলের উদ্ভব হওয়ার ফলে কি হবে? এই বর্তনীটার মধ্যে একটা তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে? এবং বিজ্ঞানী সিবেক এই ঘটনাটাকে আবিষ্কার করেছে বলে একে সিবেক ক্রিয়া নামে পরিচিত হয়েছে। এবার এখানে জাস্ট একটু রিড আউট করলে বুঝতে পারবে কি বলেছে। সিবেক ক্রিয়া প্রমাণিক, এবং সিবেক ক্রিয়াটা হচ্ছে প্রত্যাবর্তক। প্রত্যাবর্তক আগেবেলা দেখলাম আমরা যে জুল ক্রিয়া ছিল অপ্রত্যাবর্তক, কিন্তু এই সিবেক ক্রিয়া হচ্ছে প্রত্যাবর্তক। মানে কি? মানে জাস্ট আমি যে একটু রিড আউট করি তাহলেই বুঝতে পারবে। বলছে একটি তামা এবং লোহার তাপযুগ্ম নেওয়া হলো, তামা এবং লোহার তাপযুগ্ম নেওয়া হলো, এবং এই প্রথম যে সংযোগস্থলটা আছে এর উষ্ণতা ধরে নাও T1 এবং এটা হচ্ছে T2, এবং প্রথমটার উষ্ণতা হচ্ছে বেশি এবং দ্বিতীয়টার উষ্ণতা হচ্ছে কম, এবং এটা উষ্ণ অঞ্চল তাই এটাকে উষ্ণ বলতে পারে, এটাকে শীতল বলতে পারে। এবার ফলে কি হবে?
এখন বর্তনীতে যদি এখন একটা গ্যালভানোমিটার দেখানো যায়, গ্যালভানোমিটার সাহায্যে কি হয়, তো কি মাপা হয় সেটা হচ্ছে, তাহলে এরকম সময় এই একটা বর্তনীতে যদি একটা গ্যালভানোমিটার দেখা যায়, তখন দেখা যাবে এই কাঁটার বিক্ষেপটা কি হবে আমরা বুঝতে পারবো। এর ফলে কি হবে আমরা বুঝতে পারবো এর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ চলছে, এবং এই যে তড়িৎ প্রবাহটা চলছে এর কারণটা কি, এর কারণটা হচ্ছে সিবেক ক্রিয়ার ফলে উৎপন্ন তড়িৎচালক বলের জন্য। বর্তনীতে উৎপন্ন তড়িৎচালক বলই হচ্ছে কারণ। এবার এখন যদি এরকমটা হতো, 1 নম্বর স্থলের জায়গায় যদি 2 নম্বর স্থলটা শীতল হতো এবং এটা উষ্ণ হতো, তাহলে দেখা যেত গ্যালভানোমিটার বারটা এদিক বরাবর না গিয়ে এদিক বরাবর হয়ে গেছে। তখন ওই কি বলেছে, উষ্ণতা বেশি হলে গ্যালভানোমিটারের পদক্ষেপ উল্টো দিকে, অর্থাৎ তড়িৎ ক্রিয়া উল্টে যায়। এ থেকে প্রমাণিত হয় সিবেক ক্রিয়া হচ্ছে প্রত্যাবর্তক। তাহলে আমরা এখানে পর্যন্ত যেটা দেখব, সিবেক ক্রিয়া, পেল্টিয়ার ক্রিয়া এবং টংসন ক্রিয়া, তিনটে ক্রিয়াই কিন্তু হচ্ছে প্রত্যাবর্তক। কিন্তু আগের দিন আমরা যে জুল ক্রিয়া পড়েছিলাম সেটা হচ্ছে অপ্রত্যাবর্তক। প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তকের পার্থক্য হচ্ছে কি, মানে রিভার্সেবল, মানে যদি প্রথম দিকটা পজিটিভ হয়, একদিক থেকে একদিকে গেলে পজিটিভ হয়, তাহলে অপর দিক থেকে ব্যাক সাইডে এলে সেটা হলো নেগেটিভ। হয়রাজ জুল ক্রিয়া ক্ষেত্রে সেই জিনিসটা ছিল না, মানে দুটোই ছিল সমান একই রকম, তার জন্য একটা প্রত্যাবর্তক ছিল, এটা অপ্রত্যাবর্তক ছিল। হয়ে গেল। এখানে তাহলে আমাদের মনে রাখতে হবে কি, সিবেক ক্রিয়াটা কাকে বলে, এই পার্টটা মনে রাখতে হবে, যে দুটি মানে একটা থার্মোকাপল নিয়ে তার যে সংযোগস্থলে যদি উষ্ণতার পার্থক্য থাকে, তাহলে ওই বর্তনীতে একটা তড়িৎচালক বলের উদ্ভব হবে, ফলে বর্তনীতে একটা প্রবাহ দেখা যাবে। এটা মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যেটা, এটা একটা একটা প্রত্যাবর্তক ক্রিয়া। হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমাদের আর কিছু মনে রাখার প্রয়োজন। এবার তাপ তড়িৎ বল বা সিবেক তড়িৎচালক বল মানে কিছুই না, এই বর্তনীতে যে তড়িৎচালক বলটা উৎপন্ন হয়েছে সেটা কি বলা হয়, তাপীয় তড়িৎচালক বল বা সিবেক তড়িৎচালক বল। তাপীয় তড়িৎচালক বল কেন বলা হচ্ছে না, তাপের পার্থক্যের জন্যই যেহেতু এটা উৎপন্ন হচ্ছে তড়িৎচালক বলটা, এই জন্য একে বলা হচ্ছে তাপ তড়িৎচালক বল, বা অনেক সময় এটাকে সিবেক তড়িৎচালক বলা হয়, যেহেতু বিজ্ঞানী সিবেক এটা আবিষ্কার করেছিল। এছাড়া আমাদের এখনই মনে। এবার এখানে একটা সিবেক শ্রেণী আছে। সিবেক শ্রেণীটা কি কাজে লাগবে না, এই যে আমরা এখানে একটা থার্মোকাপল নিলাম, হ্যাঁ, লোহা এবং তামা নিলাম, কোন কোন ধাতু নিলে এরকম একটা শ্রেণী আছে, বিসমাথ, কনস্ট্যান্ট, এরকম ধাতু আছে। এইগুলো নিলে দেখা যায় কোন ধাতুর সঙ্গে কোন ধাতুটা নিলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হবে, সেটা এখানে এই শ্রেণী থেকে বোঝাতে হয়। ওই জন্য বলেছে এখানে তাপীয় তড়িৎচালক বল এবং তাপ পরিবাহের অভিমুখ যেটা হবে সেটা এই সিবেক ক্রিয়া থেকে নিলে হবে। কিন্তু আমাদের এটা কোনোদিন প্রশ্নতে আসে না, সুতরাং এটা আমি দিচ্ছি না। এবার কার অবস্থান আছে আগে, কার অবস্থান পরে দেখে আমাদের আছে, কিন্তু ওটা আমরা দেখবো না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সিবেক ক্রিয়াটা কি সেটা ইম্পর্টেন্ট, এবং সিবেক ক্রিয়া হচ্ছে প্রত্যাবর্তক না অপ্রত্যাবর্তক সেটা ইম্পর্টেন্ট। হয়ে গেল। এবার চলে যাবো আমরা পরেরটাতে। এই সিবেক ক্রিয়া কি মানে মনে রাখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এর মধ্যে আর একটা জিনিস আসতে পারে, তাপীয় তড়িৎচালক বল। তাপীয় তড়িৎচালক বল বা কি সিবেক তড়িৎচালক বল বলা হয়। আর বনাম হচ্ছে উষ্ণ সংযোগস্থলের লেখচিত্র। এই লেখচিত্রটা কেমন হয়, এই লেখচিত্রটা হয় একটা অধিবৃত্ত বা প্যারাবোলা সমীকরণ হয়। অনেক সময় এটা পরীক্ষাতে আসে। তাপীয় তড়িৎচালক বল এবং উষ্ণ সংযোগস্থলের যদি একটা রেখাচিত্র হয় সেটা কেমন হয়, সেটা হচ্ছে অধিবৃত্তের মতো হয়। এছাড়া কোনো কিছু এখানে পড়ার আমাদের নেই। এবার আসছে নিরপেক্ষ বা উদাসীন অঞ্চল, বা উদাসীন অঞ্চল নয়, উদাসীন উষ্ণতা। এটা কি, নিরপেক্ষ উষ্ণতা বা উদাসীন উষ্ণতা এটা কি, একটু আগে আমরা তাপ যুগ্ম পড়লাম। এবার বলছে কোনো তাপযুগ্মের কোনো তাপযুগ্মের উষ্ণ সংযোগস্থলের যে উষ্ণতার জন্য তাপীয় তড়িৎচালক বল সর্বোচ্চ হয় তাকে ওই তাপযুগ্মের নিরপেক্ষ উষ্ণতা বলা হয়। মানে কিছুই নয়। তাহলে এই তাপ তড়িৎ ক্রিয়াতে আমরা কি পড়ছিলাম, যে দুটো আলাদা আলাদা ধাতু নিয়ে যদি আমরা একটা থার্মোকাপল তৈরি করি এবং তার
মধ্যে যদি উষ্ণতার পার্থক্য সৃষ্টি হয় তাহলে কি হবে, ওর মধ্যে একটা তড়িৎচালক বলের উৎপন্ন হবে। এখন এই উষ্ণতার যে পার্থক্য আছে, এবার জন্য এখানে বলেছে কোনো তার মধ্যে উষ্ণ সংযোগস্থলের যে উষ্ণতার জন্য, মানে যে উষ্ণতার পার্থক্যের জন্য তড়িৎচালক বলটা ম্যাক্সিমাম হবে, তাকে ওই তাপযৌগের নিরপেক্ষ উষ্ণতা বলা হয়। আর আমাদের কিছু মনে রাখা দরকার। এরপর আছে উৎকম উষ্ণতা। উৎকম উষ্ণতা কি, বা ইনভার্সন টেম্পারেচার। এটা কাকে বলে, কোনো তাপযৌগের উষ্ণস্থলের যে উষ্ণতায় তড়িৎচালকটা শূন্য হবে। এখানে বলেছিলাম নিরপেক্ষ বা উদাসীন উষ্ণতা হচ্ছে যে উষ্ণতার জন্য তড়িৎচালক বলটা সর্বোচ্চ হবে তাকে বলা হয় নিরপেক্ষ উষ্ণতা, আর যে উষ্ণতার জন্য তড়িৎচালক বলটা শূন্য হবে তাদের বলা হচ্ছে উৎকম উষ্ণতা। দুটো হচ্ছে বিপরীত ঘটনা একদম। আর আমাদের খুব একটা কিছু মনে রাখার প্রয়োজন নেই। ব্যাস, এই যে চলে গেল। তাহলে আমরা এখান থেকে সিবেক ক্রিয়া শেষ করে দেব। এবার আমাদের আসবে পেল্ট্রিয়ার ক্রিয়া। এগুলো খুব বেশি মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু এই ঘটনাটা কি মনে রাখতে পারলে যথেষ্ট। কারণ পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে এইটাকে কোন ক্রিয়া বলে এবং এটা প্রত্যাবর্তন না অপ্রত্যাবর্তন, মূলত এটা আসে। এটা কি বলেছে, এটাও সেই আমরা একটু আগে দেখলাম যে যতগুলোই আমরা এই থার্মো ইফেক্ট দেখি না কেন, থার্মো ইলেকট্রিক্যাল ইফেক্ট দেখি না কেন, সব কটাতেই কিন্তু আমাদের কি দেখলাম, যে সব কটাতেই আমাদের কি লাগবে, এই থার্মোকাপল লাগবে। এই যেখানে দেওয়া আছে যে কোনো তাপ তড়িৎ ক্রিয়া পর্যবেক্ষণের জন্য তাপযুগ্ম ব্যবহার করতে হয়। আর তাপযুগ্ম প্রক্রিয়াতে কি কি আছে, এই তিনটে ভিন্ন প্রক্রিয়াকে একযোগে বলা হচ্ছে তাপ তড়িৎ ক্রিয়া। তাহলে তিনটে তাপ ক্রিয়া একসঙ্গে কি বলা হচ্ছে তাপ তড়িৎ ক্রিয়া। সিবেক ক্রিয়া দেখলাম, পেল্টিয়ার ক্রিয়া দেখলাম, টমসন ক্রিয়া দেখবো। পেল্টিয়ার ক্রিয়াটা এখন দেখি, সেটা কি তার মানে কি এই যে কোনো ক্রিয়াই আমি দেখতে যাই না কেন তার জন্য আমার থার্মোকাপল লাগবে, আমি এটা জাস্ট বলতে চাইছি। তাহলে এবার চলে আসি আমি কোনটাতে, না এবার চলে আসি আমি পেল্টিয়ার ক্রিয়া। পেল্টিয়ার ক্রিয়াটা কি, পেল্টিয়ার ক্রিয়াটা বলছে দুটি ভিন্ন ধাতু নিয়ে তৈরি কোনো বর্তনী, মানে তাপযুগ্ম, সেখানে যদি তড়িৎ প্রবাহ পাঠালে কি হবে, ধাতু দুটির একটি সংযোগস্থল ঠান্ডা হবে এবং অপর সংযোগস্থলটি গরম হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে পেল্টিয়ার ক্রিয়া। মানে কি, মানে আগেরবারে দেখলাম যদি দুটো সংযোগস্থলের মধ্যে কি হয় না তাপমাত্রার ডিফারেন্স থাকে, তাহলে ওখানে একটা তড়িৎচালক বল উৎপন্ন হবে এবং তড়িৎচালক বল উৎপন্ন হওয়ার ফলে ওর মধ্যে একটা প্রবাহ হবে। এবার এখন ঘটনাটা হচ্ছে ঠিক পেল্টিয়ার ক্রিয়ার ঠিক উল্টো। এরকম যদি এরকম একটা থার্মোকাপল নিই, এবং থার্মোকাপল নিয়ে যদি একটা তড়িৎ প্রবাহ পাঠাই থার্মোকাপল দিয়ে, তাহলে এই সংযোগস্থলের একটাতে দেখা যাবে ঠান্ডা হবে বা একটাতে তাপের শোষণ হবে এবং একদিকে তাপের উদ্ভব হবে। এটাকে বলা হচ্ছে পেল্টিয়ার ক্রিয়া। এবং এই পেল্টিয়ার ক্রিয়াটাও হচ্ছে কিন্তু সিবেক ক্রিয়ার মতো প্রত্যাবর্তক। মানে কি, মানে ধরো আমি এদিক থেকে তাপটা এদিকে দিচ্ছি, তাহলে এদিকে তাপের শোষণ হচ্ছে আর এদিকে তাপের উদ্ভব হচ্ছে। এবার যদি আমি প্রবাহটা ঘুরিয়ে দিই, এই দিক থেকে এদিকে দিই, তাহলে দেখা যাবে এইখানে তাপের উদ্ভব হবে, এখানে তাপের শোষণ হবে। অর্থাৎ আমি ব্যাক করালে জিনিসটা ঘুরে যাচ্ছে, তার জন্য এটা হচ্ছে প্রত্যাবর্তক। আর অপ্রত্যাবর্তক হলে কি হতো, এদিক দিয়েই দেই আর এদিক দিয়েই দেই, সবসময় তাপের শোষণই, এদিকে তাপের শোষণ হবে, এদিকে তাপের উদ্ভব হবে। অর্থাৎ তখন এফেক্টটা চেঞ্জ হবে, আর যদি এফেক্টটা চেঞ্জ হয় তখন সেটা বলে প্রত্যাবর্তক। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে একটা কি বলা হচ্ছে, ওই জন্য বলা হচ্ছে পেল্টিয়ার ক্রিয়াকে সিবেক ক্রিয়ার বিপরীত ঘটনাও বলা যেতে পারে। অনেক সময় এটাও আসে, সিবেক ক্রিয়ার বিপরীত প্রক্রিয়া কোনটি। 1 নম্বর বলে দেবে পেল্টিয়ার ক্রিয়া, 2 নম্বরে বলে দেবে তোমার এই টমসন ক্রিয়া, 3 নম্বরে বলে দেবে দিকে জুল ক্রিয়া, অনেকগুলো আরো 2-1টা ক্রিয়া দিয়ে দেবে, তোমাকে সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে আছে পেল্টিয়ার গুণাঙ্ক। পেল্টিয়ার গুণাঙ্ক থেকে আমরা পেল্টিয়ার তড়িৎচালক বল, আগেবারে দেখলাম আমরা সিবেক তড়িৎচালক বল, যেটা কি হয়েছিল না, যেটা দুটো উষ্ণতা থাকার মধ্য দিয়ে উষ্ণতার পার্থক্য থাকলে ওর মধ্যে একটা তড়িৎচালক বলে উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা সিবেক তড়িৎচালক বল বলেছিলাম। এখানে ঠিক একইভাবে ওই পেল্টিয়ার তড়িৎচালক বল উৎপন্ন হয়, কিন্তু এটা আমাদের খুব একটা লাগবে না। ঠিক আছে, এটার জন্য পেল্টিয়ার গুণাঙ্ক বা পেল্টিয়ার তড়িৎচালক বল কি আমাদের পাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে যে দুটো জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে পেল্টিয়ার ক্রিয়ার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি, যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পেল্টিয়ার ক্রিয়ার ফলে কি হয়, উদ্ভূত বা শোষিত তাপের
শোষিত শক্তির হার প্রবাহ মাত্রার সমানুপাতিক। মানেটা কি? মানে প্রবাহ মাত্রা যত বাড়বে, যে তাপটা উৎপন্ন হচ্ছে বা যে তাপ শোষিত হচ্ছে, মানে একদিকে ঠান্ডা হচ্ছে একদিকে গরম হচ্ছে, সেইটা প্রবাহ মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিক। মানে প্রবাহ মাত্রা বাড়ালে যেদিকটা গরম হচ্ছে সেদিকটা গরম হতেই থাকবে, যেদিকটা ঠান্ডা থাকছে সেদিকটা ঠান্ডা হতে থাকবে। অর্থাৎ বাড়ালে এইটা কমতে থাকবে, ওদিকটা বাড়তে থাকবে। এটা বলতে যাচ্ছে সমানুপাতিক। আরেকটা কি বলেছে না, পেল্টিয়ার ক্রিয়া হচ্ছে প্রত্যাবর্তক। এটা তো আমি অলরেডি বললাম যে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে তাপীয় ফল উল্টে যায়। অর্থাৎ প্রথমে যে সংযোগস্থলটিতে তাপ উৎপন্ন হচ্ছিল, অভিমুখটা উল্টে দিলে কি হবে, সংযোগস্থলের তাপে শোষিত এবং এটা ঠিক বিপরীত ক্রমে হবে। ঠিক আছে। আর কি 3 নম্বর বলছে, পেল্টিয়ার ক্রিয়ার ফলে উদ্ভূত বা শোষিত চাপযুগ্ম ধাতব উপাদানের উপর নির্ভর করে, কিন্তু তাপযুগ্মের বর্তনী রোধের উপর নির্ভর করে না। অর্থাৎ এই যে দুটো ধাতু আছে সেই কোন কি কি, সেটাই সিবেক্স ক্রিয়া, যেমন সেই সিবেক্স শ্রেণী ছিল, ওরকমই দুটো ধাতুর উপাদানের উপর ডিপেন্ড করছে যে কোন দুটো ধাতু দিলে তার মধ্যে কোনটাতে বেশি গরম হবে, কোনটাতে বেশি ঠান্ডা হবে, সেটা হচ্ছে কি ধাতুর আমি তাপযুগ্ম নিয়েছি তার উপর ডিপেন্ড করবে, কিন্তু ধাতুর মধ্যে যে রোধ আছে সেই রোধের উপর ডিপেন্ড করবে না। এবার চলে আসি পেল্টিয়ার ক্রিয়া আর জুল ক্রিয়ার মধ্যে ডিফারেন্স। জুল ক্রিয়াটা কিন্তু এই চ্যাপ্টারে নেই, আগের চ্যাপ্টার পড়েছিলাম। তাহলে পেল্টিয়ার ক্রিয়া কি দেখলাম না, পেল্টিয়ার ক্রিয়াটা হচ্ছে তাপের ফল না, আর পেল্টিয়ার ক্রিয়াটা হচ্ছে তাপ থাকলে তার মধ্যে প্রবাহ আসবে। আর জুল ক্রিয়া কি দেখেছিলাম, প্রবাহ হলে তার মধ্যে তাপ উৎপন্ন হবে। এবং জুল ক্রিয়াতে আমরা কি দেখেছিলাম, বর্তনী সর্বত্রই ক্রিয়া ঘটে। মানে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি আমরা প্রবাহ যায়, তাহলে কি হবে, সেই ক্রিয়াটা মানে সেই যে তাপ উৎপন্ন হবে সেটা সর্বত্র উৎপন্ন হবে, অর্থাৎ তাদের সর্বত্র তাপটাই গরম হতে থাকবে। কিন্তু পেল্টিয়ার ক্রিয়ার ক্ষেত্রে কি দেখলাম, তাপযুগ্ম বর্তনী শুধুমাত্র দুটি ধাতু সংযোগস্থলে হবে। অর্থাৎ যদি তাপমাত্রা কোনো পার্থক্য থেকেও থাকে, বা পেল্টিয়ার ক্রিয়ার মধ্যে আমরা যদি প্রবাহ দিতেও থাকি দুটো তাপযুগ্মের মধ্যে, অর্থাৎ এই যে আমরা দেখলাম না এখানে যে প্রবাহ পাঠালে ধাতু সংযোগস্থল দুই, অর্থাৎ এইখানটা গরম হবে বা এইখানটা ঠান্ডা হবে, এইখানটা গরম হবে, এই অর্থাৎ সংযোগস্থলেই ঘটনাটা ঘটবে। আর জুল ক্রিয়ার ফলে কি হয়েছিল না, যদি আমরা একটা তারের মধ্য দিয়ে প্রবাহের মধ্য দিয়ে তার তড়িৎ পাঠাতাম, তাহলে পুরো গোটা তারটাই আমার গরম হতো। কিন্তু পেল্টিয়ার ক্রিয়া কার ওপর হয়, শুধুমাত্র থার্মোকাপল বা তড়িৎ যুগ্মের ওপর হয়। তড়িৎ যুগ্ম নয়, সেটা হচ্ছে যুগ্ম, তাপ যুগ্ম বলা হচ্ছে। ওকে, তাহলে পেল্টিয়ার ক্রিয়া শুধুমাত্র তাপ যুগ্মের উপর হয়, আর জুল ক্রিয়াটা যে কোনো পরিবাহীর উপরই হয়। বোঝা গেল দুটোর মধ্যে কি ডিফারেন্স? তাহলে এইটা জন্য বলেছে তাপ যুগ্ম কি হয়, সংযোগস্থল গরম হয় কিন্তু অপর সংযোগস্থলটি ঠান্ডা হয়। আর সরি, ওটা না, এটা হচ্ছে শুধুমাত্র সংযোগস্থলের মধ্যে ক্রিয়াটা ঘটে, আর এটা সর্বত্র ঘটে। আর এক্ষেত্রে কি হয় না, এর একটা সংযোগস্থলের একটি অংশ গরম হয়, অপর অংশটা কি হয়, গরম হয়। একটা গরম একটা ঠান্ডা হয়, পেল্টিয়ার ক্রিয়াতে দেখলাম। আর এর কোনো অংশই ঠান্ডা হতো না, সবটাই গরম হতো। আর এটা ছিল এটা একটা প্রত্যাবর্তক ক্রিয়া। মানে কি, প্রবাহ যদি উল্টে দিই তাহলে যেদিকটা গরম হতো সেদিকটা ঠান্ডা হবে, যেদিকটা ঠান্ডা হতো সেদিকটা উল্টো গরম হবে। আর এটা ছিল অপ্রত্যাবর্তক, অর্থাৎ প্রবাহকে উল্টেই দিই আর পাল্টেই দিই, যাই করি না কেন সবসময় এটা কি হবে, গরম হতে থাকবে। এটা হচ্ছে ডিফারেন্স। আর এটা কি আমরা দেখেছিলাম না, এটা আমরা একটু আগে দেখলাম যে পেল্টিয়ার ক্রিয়ার বৈশিষ্ট্য যখন দেখলাম, তখন দেখলাম যে পেল্টিয়ার উদ্ভূত শক্তির হার প্রবাহ মাত্রার সমানুপাতিক। দাগ আমি দিতে পারছি না হয়তো এখানটা বিশেষ কারণে, এটা হচ্ছে প্রবাহ মাত্রার সমানুপাতিক। কিন্তু এটা আমরা যখন জুল ক্রিয়া পড়লাম তখন আমরা দেখেছিলাম প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। মনে আছে, এইচ প্রপোর্শনাল, দেখে নাও এখানে আছেও আমার এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার, সেটা আমার দেখো আগের দিন দিল সূত্র ছিল এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার, প্রবাহিত হলে উৎপন্ন তাপের প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক। এবং দ্বিতীয় সূত্র কি ছিল, সেটা হচ্ছে এইচ প্রপোর্শনাল আর, রোধের সমানুপাতিক। আরটা কি ছিল, সময়ের সমানুপাতিক। এবং তিনটাকে সমন্বয় করে একটা জুলের সূত্র ছিল। তাহলে আমরা পেল্টিয়ার ক্রিয়া এবং জুলের ক্রিয়ার মধ্যে কি পার্থক্য দেখলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রবাহমাত্রার সমানুপাতিক, এটা হচ্ছে প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। আর এখানে কি বলেছে, শোষিত আগুনযোগ্য বর্তনী রোধের উপর নির্ভরশীল নয়, এটা আমরা দেখলাম। আর কিন্তু আমরা এখানে রোধের উপর নির্ভরশীল ছিল কেন,
রোদের উপর নির্ভরশীল কিভাবে ছিল? H প্রপোর্শনাল R, মানে রোদ যত বাড়বে হিট তত বাড়বে। এটা কখন? যখন জুল ক্রিয়া হবে। কিন্তু যখন আমি থার্মোযুগল নিয়ে করব তখন এর মানে তাপযুগ্ম নিয়ে করব বা থার্মোকাপল নিয়ে করব, তখন কিন্তু এর রোদের উপর কিন্তু কোনোটা কিছু ডিপেন্ড করবে না। যখন আমি প্লেন একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ পাঠাবো তখন এটা কিন্তু আর এর উপর ডিপেন্ড করবে। ওই জন্যে এখানে বলা হয়েছে যে এটা রোদের উপর নির্ভরশীল। পেল্টিয়ার ক্রিয়াটা দেখো রোদের উপর নির্ভরশীল নয়, এবং সেই কথাটা এখানে বলাও আছে, এই যে পেল্টিয়ার ক্রিয়া রোদের উপর ডিপেন্ড করে না, রোদের উপর ডিপেন্ড করে না। আর হোয়ারাস আগের দিন জুলের সূত্রে আমরা দেখিয়েছিলাম, জুলের সেকেন্ড সূত্রটাই বলছে কোনো পরিবাহীর মধ্যে নির্দিষ্ট সিগমানের প্রবাহ গেলে উৎপন্ন তাপ তার রোদের সমানুপাতিক, এটা সেকেন্ড সূত্রতে বলাই আছে। ওকে, এবার চলে যাই পরেরটায়। পরেরটা কি বলেছে? পরে আমরা চলে যাব যে এরপর আমরা পড়ব টমসন ক্রিয়া। এটাই হচ্ছে শেষ ক্রিয়া। এটা করলেই আমাদের তিনটে এফেক্ট হবে। টমসন ক্রিয়াটা কি বলছে? টমসন ক্রিয়াটা বলছে, আর তার আগে এখানে প্রদর্শন হিসাবে আমার দেখার কোনো প্রয়োজন নেই, এসব আমার দেখার কিছু প্রয়োজন নেই। এবার আমি চলি টমসন ক্রিয়া। টমসন ক্রিয়াটা কি বলছে? অসমভাবে উত্তপ্ত কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর বিভিন্ন অংশে তাপের উদ্ভব বা শোষণ হয়, এই ঘটনাকে বলা হচ্ছে টমসন ক্রিয়া। মানে কি? মানে যদি কোনো তাপযুগ্মকে, অবশ্যই তাপযুগ্ম নিতে হবে, কারণ যে কোনো এই ক্রিয়া দেখতে গেলে তখন আমাদের কি নিতে হয়? তাপ তড়িৎ ক্রিয়া কোনো কিছু দেখতে গেলে আমাদের তাপযুগ্ম নিয়েই করতে হবে। তাহলে একটা তাপযুগ্মে যদি অসমভাবে উত্তপ্ত করি এবং উত্তপ্ত ফলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাহলে কি হবে? ওই পরিবাহীর বিভিন্ন অংশে তাপের উদ্ভব বা শোষণ হবে, এই ঘটনাকে বলা হচ্ছে টমসন ক্রিয়া। কেমন? ব্যাপারটা কি বলেছে এখানে? বলছে কোনো তাপযুগ্মের দুটি সংযোগস্থলকে ভিন্ন উষ্ণতায় রাখলে কি হবে? তাপযুগ্ম বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। এটা আমরা সিবেক ক্রিয়াতে দেখেছি। সিবেক ক্রিয়াটা ওই অলরেডি দেখেছি যে একটি তাপযুগ্ম নিলাম, তার সংযোগস্থলকে যদি একটাকে দুটো ডিফারেন্ট উষ্ণতা লাগলে তার মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। আবার আমরা পেল্টিয়ার ক্রিয়াতে কি দেখলাম? কোনো তাপযুগ্ম মানে তাপযুগ্ম বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে কি হবে? সংযোগস্থলের উষ্ণতা আলাদা হয়ে পড়ে, মানে কি একটা কম একটা উষ্ণ হয়ে পড়বে এবং একটা শীতল হয়ে পড়বে। এটা আমরা পেল্টিয়ার ক্রিয়াতে দেখলাম, এবং এটাই হচ্ছে। এবার দেখো এই দুটো সূত্রকে মিলেই তৈরি হয়েছে টমসন ক্রিয়া। কেন? তাপযুগ্ম দুটি ধাতুরই দৈর্ঘ্য বরাবর উষ্ণতা ক্রমপরিবর্তন লক্ষ্য করে, তাতে দুটি ধাতুই অসমভাবে উত্তপ্ত থাকে, 1 নম্বর। 2 নম্বর বলছে, এটা কিসের ক্ষেত্রে বলছে? উভয় ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য। উভয় ক্ষেত্রে মানে কি? আমরা যে সিবেক ক্রিয়া এবং পেল্টিয়ার ক্রিয়া পড়লাম, সেই দুটো ক্রিয়ারই সাধারণ বৈশিষ্ট্যটা কি? 1 নম্বর বলছে তাপযুগ্মের দুটি ধাতুর দৈর্ঘ্য বরাবর উষ্ণতা ক্রমপরিবর্তন লক্ষ্য করা যায়। মানে কি? যদি দৈর্ঘ্য বরাবর একদিকে যাই, মানে দৈর্ঘ্য বরাবর মানে বলতে চাইছে যে এরকম যদি আমি দেখি, হ্যাঁ, এদিক থেকে এদিকে যদি যাই, দেখবো একদিকটা ঠান্ডা হতে যাচ্ছে, এদিকটা গরম হতে যাচ্ছে। অর্থাৎ এই যে একটা তাপের ডিফারেন্স হচ্ছে, এটা ওটার ক্ষেত্রে হয়, পেল্টিয়ার ক্রিয়ার ক্ষেত্রে হয়, এবং সিবেক ক্রিয়ার ক্ষেত্রে হয়, সেটা এখানে বলেছে। 2 নম্বর কি বলছে? তাপযুগ্ম বর্তনীতে একটি তড়িৎ প্রবাহের অস্তিত্ব থাকে, এবং এটা তো আমরা দেখলাম। অবশ্যই সেটা পেল্টিয়ার ক্রিয়া হোক বা সিবেক ক্রিয়া হোক, দুটোর মধ্যে একটা তড়িৎ প্রবাহের একটা অস্তিত্ব থাকে। প্রথমটাতে আইদার তড়িৎ প্রবাহ ক্রিয়েট হয়, আর তৃতীয়টাতে তড়িৎ প্রবাহ দিতে হয়, যার মধ্যে কিন্তু একটা তড়িৎ প্রবাহের অস্তিত্ব থাকে। তাহলে এর ফলে কি দেখছি? এর ফলে তাপযুগ্মের দুটি ধাতুই টমসন ক্রিয়া ঘটে দেখা যাবে। কেন না? এই যে দুটো বিপরীত ঘটনা ঘটছে, একটা টমসন আর একটা হচ্ছে পেল্টিয়ার, এই দুটো বিপরীত ঘটনা ঘটলেই তো কি হবে? তাহলে একটা অসমভাবে উত্তপ্ত হয়ে পড়বে। তখনই কি হবে? বিভিন্ন অংশে তাপের শোষণ বা উদ্ভব হবে। এই ঘটনাটাকে, অর্থাৎ এই দুটো ঘটনাকে একসঙ্গে যদি করি তখন যেটা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে টমসন ক্রিয়া। টমসন ক্রিয়াটা কি? যদি কোনোভাবে অসমভাবে উত্তপ্ত হয়ে যায় এবং অসমভাবে উত্তপ্ত হওয়ার পরে যদি তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়,
তাহলে কি হবে, ওই পরিবাহীর কোনো অংশে আইদার তাপের উদ্ভব হবে অথবা তাপের শোষণ হবে। ভালো করে তিনটে পার্থক্য বোঝো। প্রথম যখন সিবেক ক্রিয়া পড়লাম তখন বললাম শুধুমাত্র যদি দুটো দিকের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকে তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহ হবে। 3 নম্বরটা কি বললাম, একটা থার্মোযুগ মানে তাপযুগের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ করি তাহলে কি হবে, একদিকে তাপের উদ্ভব হবে, একদিকে তাপের শোষণ হবে। এখন দুটোকে যদি কম্বাইন করি, যে অসমভাবে উত্তপ্ত, এদিকে উচ্চ এদিকে নিম্ন, সময়ে উত্তপ্ত আছে এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করছি, তাহলে কি হবে, তাহলে ওই পরিবাহীর বিভিন্ন অংশে তাপের উদ্ভব বা শোষণ হবে। তাহলে যে ঘটনা ঘটছিল আগের মতোই যে ঘটনা ঘটছিল, মানে টমসন ক্রিয়াতে সিবেক ক্রিয়া বা পেল্টিয়ার ক্রিয়াতে যে ঘটনা ঘটছিল, বিভিন্ন অংশে যে তাপের যে উদ্ভব বা শোষণ হচ্ছিল, সেই ঘটনাটাই হচ্ছে কখন না যখন দুটো জয়েন্টলি করলেও একই ঘটনা ঘটছে। এই নিয়ে বলছে যে টমসন ক্রিয়া হলো তাপজমের সিবেক ক্রিয়া বা পেল্টিয়ার ক্রিয়ার অনিবার্য ফলশ্রুতি। ওই জন্য টমসন ক্রিয়া এই দুটোর একটা যুগ্ম ঘটনাকে বলতে পারো। অর্থাৎ সিবেক ক্রিয়া কিংবা পেল্টিয়ার ক্রিয়া যদি হয় তাহলে অবশ্যই তার মধ্যে টমসন ক্রিয়ার ঘটনা ঘটবে। আচ্ছা, ওই জন্য একেও একটা তাপীয় ক্রিয়া হিসেবে গণ্য করা হয়। আর টমসন ক্রিয়া হচ্ছে একটা প্রত্যাবর্তক ক্রিয়া। এটুকুন জাস্ট মনে রাখলেই হবে। ব্যাস, আমাদের আর কিছু নেই, আর এখানে তেমন কিছু পড়ার আমাদের নেই। বিদ্যুতের কার্য এবং বৈদ্যুতিক কার্য এবং বৈদ্যুতিক শক্তির যে একক ছিল তার মধ্যে আমি বলেছিলাম কিলোওয়াট ঘন্টা বা বিওটি, এটা আমি একদিন বলেছিলাম। এবং সেখানে গিয়ে বলতে বলেছিলাম যে এইটা মনে রাখতে হবে, কিটা না, কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। এটুকু মনে রাখলে আমাদের চলবে, বাকি সমস্ত অঙ্ক আমরা করতে পারবো। কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। এবং এইটাকে কিলোওয়াট ঘন্টাটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বিওটি বা কি বলা হয়, বোর্ড অফ ট্রেড ইউনিট বা সংক্ষেপে ইউনিটে বলা হয় থাকে। এবং আমাদের বাড়িতে যে ইলেকট্রিক বিল আসে, আমাদের বলি 5 ইউনিট কারেন্ট পড়েছে, 6 ইউনিট কারেন্ট পড়েছে, সেটার মানে হচ্ছে এত বট ইউনিট পড়েছে বা বোর্ড অফ ট্রেড ইউনিট, বা এটাকে সংক্ষেপে আমরা ইউনিটই বলি। এবং এটা তাহলে পরিমাপটা কিসে হয়, কিলোওয়াট প্রতি ঘন্টা, মানে এবং সেটা কি না 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট তড়িৎ যন্ত্র যদি 1 ঘন্টা কৃতকার্য হয় বা শক্তি ব্যয় করে, তাহলে তখন 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটিকেও বলা হবে তাকে। অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা যদি কার্য করে, তখন তা থেকে যে শক্তি বেড়ে গেল সেইটাকে বলা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ প্রতি 1 কিলোওয়াট জিনিস 1 ঘন্টা ধরে চলবে, তবেই হবে। এবং এর হিসেবটা কেমন, তাহলে আমাদের যদি একটা বলি 5 ওয়াটের একটা বাল্ব এত মিনিট চলেছে, সেইভাবে আমরা হিসেব করে আমাদের অঙ্ক করতে দেয়। এবং আগের দিন আমি সেটা বলতে গিয়ে এটাও বলেছিলাম যে ধরে নাও বাড়িতে একটা 60 ওয়াটের 6টা বাতি আছে এবং 40 ওয়াটের 2টি পাখা আছে এবং প্রতিদিন 6 ঘন্টা করে চলে। 1 বিওটি বা 1 ইউনিট কারেন্টের দাম যদি 50 পয়সা হয়, তাহলে মাসিক কত টাকা খরচা হবে। এই অঙ্কটা আমি আগের দিন করতে বলেছিলাম এবং আমি দেখিয়েও দিয়েছিলাম, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে সুন্দরভাবে অঙ্কগুলো করতে হয়। এরকম অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষাতে থাকবে। 1 কিলোওয়াট বা 1 বিওটি বা 1 ইউনিট কারেন্ট সমান 1 ইউনিট সমান 1 ইউনিট মানে বিওটি একক বা 1 কিলোওয়াট ঘন্টা, যাই মনে রাখবেন। এটা সমান কি, এইটা সমান আমাকে মনে রাখতে হবে যেটা ওয়াট ইন্টু ঘন্টা, ডাব্লিউ ইন্টু আওয়ার বাই হচ্ছে 1000। এটা যদি মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা সব অঙ্ক করে ফেলতে পারবো। আমরা সূত্রটাকে মুখস্থ করে নেবো, তাহলেই আমাদের আর বেশি এইটা ফরমেশন কিভাবে হলো না হলো অত আমাদের দেখার দরকার নেই। ফরমেশন করা যায় কিন্তু অত পড়ে আমার লাভ নেই, শুধু এই অঙ্কটাই আমার আসবে, এটাকে এস্টাবলিশ করতে আমাদের বলবেন। তাহলে এখানে দেখো কি বলেছে, একটি বাড়িতে 6 ওয়াটের 6টা আলো জ্বলেছে এবং দুটি 40 ওয়াটের পাখা ঘুরেছে। তাহলে আমাকে কি করতে হবে, টোটাল কত ওয়াট কারেন্ট পড়ছে আমার দেখতে হবে। ঠিক আছে, টোটাল কত ওয়াট এবং কত সময় ধরে চলছে দেখতে হবে। তাহলে টোটাল ওয়াট কত ব্যয় হচ্ছে, 6টা বাতি জ্বলছে 60 ওয়াটের। তাহলে আমি সেটাকে কিসে আনতে হবে, এখানে ওয়াটেই দেওয়া আছে, তাহলে আমি ওয়াটাই বার করব, অন্য কিছু তো নিয়ে যাব। তাহলে 6টা ইন্টু 60 প্লাস 2টো ইন্টু 40,
তাহলে টোটাল আমরা কত হলো, এটা 360 প্লাস হচ্ছে 4 দুগুণে প্লাস 80, মানে টোটাল কত হলো, মানে টোটাল এটা হয়ে গেল 440। তাহলে 440 ওয়াট আমার এখানে টোটাল কারেন্ট পড়ছে। কোথায় না, এই একটা 6টা 60 ওয়াটের বাতি এবং 2টি 40 ওয়াটের পাখা লাগানোর জন্য। এবার এখানে কি আছে, ঘন্টা, কত ঘন্টা চলছে, টোটাল কত ঘন্টা পূর্বে না 6 ঘন্টা করে পার ডে পূর্বে। আর আমাকে হিসেব করতে বলেছে মাসিক ব্যয়, তাহলে প্রতি মাস, তাহলে কদিনে মাস হয়, 30 দিনে মাস হয়, তাহলে কত ঘন্টা টোটাল চলবে, ঘন্টাটা কত হলো, তাহলে এটা আমার হয়ে গেল ওয়াট, তাহলে ওয়াটটা পেয়ে গেলাম কত, 440। আর ঘন্টাটা কত, 6 ঘন্টা ইন্টু হচ্ছে 30, মানে 3 6 18, 180 দিন চলবে। ঠিক আছে, এবার আমার কি বলেছে, এক একক শক্তি মানে 50 পয়সা করে ইউনিটের দাম, তাহলে আমার টোটাল কত ইউনিট হচ্ছে, তাহলে টোটাল ইউনিট হচ্ছে 440 ইন্টু 180 বাই হচ্ছে 1000। তাহলে এখান থেকে দুটো শূন্য আর এখান থেকে মোট 3টে শূন্য কেটে গেল, 3টে শূন্য কেটে গেল। এবার হচ্ছে তার মানে হচ্ছে 4 ইন্টু 18, এটা পড়ে গেল। এত আমার এত ইউনিট আমার কারেন্ট হয়েছে। 1 ইউনিটের দাম কত, 50 পয়সা, তাহলে 50 পয়সা মানে কি হাফ টাকা, টাকা হিসেব করি, এটা ইন্টু হাফ, তাহলে এটা করলে কত হবে, 9 দুগুণে 18। ঠিক আছে, 9 দুগুণে 18, তাহলে এখানে হিসেব করলে 4 9 36, এই 36 টাকা মতো আসবে। ঠিক আছে, বা আমারও বৈদ্যুতিক যন্ত্রাদির রেটিং, রেটিং মানে কি দেখবে, এটা দু রকম রেটিং থাকে, একটা হচ্ছে ভোল্টেজ রেটিং আর একটা হচ্ছে ওয়াট রেটিং। ভোল্টেজ রেটিংটা কি, ওয়াট রেটিংটা কি, আমি সেটা পড়বো। দেখবে কোনো একটা তুমি যদি ইলেকট্রিক যন্ত্র কেনো, সেখানে লেখা থাকবে 240 ভোল্ট, এটার মানেটা কি। আবার অনেক সময় দেখবে ওয়াট রেটিং থাকে, মানে কি, মানে দেখবে এরকম লেখা থাকে 200, যদি এখন বৈদ্যুতিক বাল্ব কিনবে দেখবে দু রকম লেখা আছে, 220 ভোল্ট আর 2000 ওয়াট। এটার মানেটা কি, আমি একবার 220 ভোল্ট 100 ওয়াট, এটার মানেটা কি আমি জাস্ট সেটাই ব্যাখ্যা করে বলবো। তাহলে প্রথম যখন দেখবে এত ভোল্ট লেখা আছে, তাহলে ভোল্ট মানে হচ্ছে ভোল্টেজ রেটিং, আর ডাব্লিউ দিয়ে লেখা আছে মানে বুঝবে এটা হচ্ছে ওয়াট রেটিং। ভোল্টেজ রেটিং কথাটার অর্থ কি, ভোল্টেজ রেটিং কথাটার অর্থ বলছে যে প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র হলো বিভব প্রভেদ নির্ভর। নির্ভর মানে কি, মানে যে কোনো আমি যন্ত্রপাতি চালাই না কেন, সেখানে কি থাকবে, সেখানে যদি বিভব প্রভেদ না থাকে তাহলে কি হবে, যন্ত্রটা চলবে না। কারণ বিভব প্রভেদ যদি না থাকে, কারণ আমরা দেখি কি একটা যখন বর্তনী তৈরি করা হয়, বর্তনীর বহিঃবর্তনীতে কি হবে না, বহিঃবর্তনীতে আমাকে এই বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলোকে লাগানো থাকে, এবং তখন কি হয়, যদি বিভব প্রভেদ থাকে, বর্তনীর মধ্যে যদি বিভব প্রভেদ থাকে, তাহলে কি হবে, তাপের তড়িতের প্রবাহ হবে, আর তড়িতের প্রবাহ হলে ডাইরেক্ট তো আর দুটো জোড়া থাকে না, কি হয় না, এই বর্তনীর একাংশের সঙ্গে পজিটিভ অংশের সঙ্গে ধনাত্মক অংশের ধনাত্মক বা ঋণাত্মক যে দুটো মেরু আছে, দুটো তো ডাইরেক্ট যুক্ত থাকে না, তখন কোনো বৈদ্যুতিক যন্ত্র থাকে, এবং এই বৈদ্যুতিক যন্ত্র কখন চলবে, যতক্ষণ প্রবাহের মধ্যে চলবে। প্রবাহ কতক্ষণ চলবে, ততক্ষণ বিভব প্রভেদ থাকবে। ওই জন্য বলছে প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রই হচ্ছে বিভব প্রভেদ নির্ভরশীল। দুপান্তের বিভব প্রভেদ কত হলে, মানে এবার যদি বিভব প্রভেদ অনেক অসীম পর্যন্ত বাড়িয়ে দিই, কোনোটা 200 জায়গায় আমি 400 করে দেবো, তাহলে তো অনেক বেশি পরিমাণ কারেন্টের মধ্যে চলে আসবে। কারণ আমরা দেখেছিলাম বিভব প্রভেদটা কার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে প্রবাহমাত্রা, মানে বিভব প্রভেদের উপর ডিপেন্ড করে প্রবাহমাত্রা। তাহলে ওর মধ্যে বিভব প্রভেদ যত বাড়বে, ওর মধ্যে প্রবাহ তত বেড়ে যাবে। তাহলে খুব বেশি প্রবাহ এসে গেলে যন্ত্রটা ক্ষতি হতে পারে, ওর একটা নির্দিষ্ট পরিমাণ প্রবাহ মাত্রায় অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকবে। ওই জন্য কি বলেছে যে দুই প্রান্তে বিভব প্রভেদ কত হলে যন্ত্রটি ক্ষতিগ্রস্ত না হয়ে সব থেকে ভালোভাবে কাজ করতে পারবে, বা সুনির্দিষ্ট থাকে, যন্ত্রের গায়ে লেখা এই বিভব প্রভেদের মান সেটা লেখা থাকে, একই বলা হচ্ছে ভোল্টেজ রেটিং। মানে কত ভোল্টেজ এটা ভালো কাজ করবে। যদি কোনো একটা 220 ভোল্টের একটা বাল্বকে যদি আমি 440 ভোল্টে গিয়ে গুঁজে দিই, তাহলে কি হবে, বাল্বটা ফেটে যাবে। ঠিক আছে, কেন, উত্তপ্ত হয়ে নষ্ট হয়ে যাবে। ওই জন্য বলেছে এটা। অর্থাৎ যেমন গৃহস্থলীতে ব্যবহৃত প্রতিটি যন্ত্রের ভোল্টেজ রেটিং হলো 220 ভোল্ট। এর অর্থ হচ্ছে কি, দু প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট হলে
প্রতি যন্ত্রই ক্ষতিগ্রস্ত না হয়ে সবচেয়ে বেশি কার্যক্ষম হবে। এবং কি বলেছে না কোনো কারণে সরবরাহ লাইনটি ভোল্টেজ কমে গেলে কর্মদক্ষতা হাসবে, অর্থাৎ বাতিটির উজ্জ্বলতা কমে যাবে। এটা তো আমরা অলরেডি দেখেছি যে ভোল্টেজ যখন কমে যায় তখন বাতিগুলো একটু কম জোরে জ্বলে, অর্থাৎ 220 ভোল্টের নিচে নেমে গেলে তার উজ্জ্বলতা হ্রাস পেয়ে যায়। এবং বৈদ্যুতিক পাখা আস্তে ঘোরে, আবার ভোল্টেজের বেশি হলে যন্ত্রটি পুড়ে যায়, অন্যভাবে হতে পারে, যার জন্য অনেক সময় হাই ভোল্টেজ আমরা বলি হাই ভোল্টেজ আছে বা যন্ত্রপাতি লাইট পাখাগুলো নিভিয়ে যাওয়ার জন্য। কারণ কি তার থেকে বেশি ভোল্ট হয়ে গেলে কি হবে না আমাদের যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাবে। এবং এই তার 220 ভোল্টের থেকেও যাতে বেশি ভোল্ট হয়ে গেলে কি হবে, যাতে আমাদের ওই তার থেকে বেশি ভোল্ট হয়ে গেলে যাতে আমাদের ইলেকট্রিক সার্কিট বাড়ির টোটাল ইলেকট্রিসিটিটা বন্ধ হয়ে যায়, তার জন্য আমরা ফিউজ তার ইউজ করি। যে বেশি ভোল্টেজে গেলে আগে ফিউজটা যেন উড়ে যায়, তার জন্য আমরা ফিউজ তার, যার জন্য আমাদের ফিউজটা উড়ে যায়। খুব হাই ভোল্টেজ এসে গেলে আমাদের বাড়ির ফিউজটা উল্টে যায়। ওই জন্য বলেছে একাধিক যন্ত্রের ভোল্টেজ রেটিং সমান হলে একযোগে ব্যবহারের জন্য সমান্তরাল সমবায় যোগ করতে হয়, সমান থাকে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের হ্যাঁ আরেকটা দিন আমি অলরেডি আগের দিন বলে দিয়েছি যে আমাদের যখন বাড়িতে যে সমস্ত দৈনন্দিন যে সমস্ত যন্ত্রপাতি করি সেগুলো সমান্তরাল সমবায় আমাদের যুক্ত করতে হয়, যাতে করে বিভব প্রভেদটা সবার মধ্যে সমান থাকে। এবার চলে আসি ওয়াট রেটিং। ঠিক আছে, ওয়াট রেটিংটা কি, মানে ধরো তুমি একটা ফ্রিজ চালাচ্ছ 220 ভোল্টে, আবার তুমি একটা আলো জ্বালাচ্ছ 20 ভোল্টে বা 220 ভোল্টে, তাহলে দুটোর মধ্যে কি একই পরিমাণ শক্তি ব্যয় করবে? করবে না। বা তুমি একটা হিটার চালাচ্ছ এবং একটা আলো জ্বালাচ্ছ, সেই দুটো কি একই রকম শক্তি তাদের জন্য লাগবে? শক্তি তাদের জন্য একই রকম লাগবে না। ওই জন্য বলেছে একাধিক বৈদ্যুতিক যন্ত্র একই ভোল্টেজে কাজ করলেও সাধারণভাবে তারা একক সময়ে সমান তড়িৎ ব্যয় করে না। তাই কোন কোন যন্ত্র একক সময়ে কতটা শক্তি ব্যয় করবে, অর্থাৎ যন্ত্রটির ক্ষমতা কত, সেটা উল্লেখ থাকে কোথায় না তার ওয়াট রেটিং এ। সেটা কোথায় থাকে না ওয়াট রেটিং। এই জন্যই বৈদ্যুতিক বাতিটির গায়ে 220 ভোল্ট এবং 100 ওয়াট লেখা থাকে, বা কোনো বৈদ্যুতিক হিটারের গায়ে 220 ভোল্ট 2000 ওয়াট লেখা থাকে। এটাকে একসঙ্গে ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং বলা হয়। এবার তাহলে দেখা যাক এই ওয়াট রেটিং এর তাৎপর্যটা কি। যার জন্য বলেছে আমরা অলরেডি কত ভোল্টেজ মানে তো বুঝে গেলাম, 220 ভোল্ট 100 ভোল্ট লেখা থাকলে বোঝা যায় কি না বাতিটির দু প্রান্তে 220 ভোল্ট হয়তো উচ্চভাবে জ্বলবে, এবং সেই অবস্থাটাতে বাতিটি 100 ওয়াট হারে তড়িৎ শক্তি ব্যয় করবে। অর্থাৎ এটা যদি 1 ঘন্টা জ্বলে তাহলে এটা থেকে 100 ওয়াট আমার শক্তি ব্যয় হতে হবে। অর্থাৎ কত ভোল্টেজে কারেন্ট ইলেকট্রিক বা যন্ত্রটা কত ভোল্টেজে আমি চালাবো সেটা তার ভোল্টেজ রেটিং থেকে বুঝতে পারবো। আর ওয়াট রেটিং দিয়ে কি হিসেব করতে পারবো না এটা যদি মানে এটা চললে কত টাকা আমার খরচা হবে, সেটা হচ্ছে ওয়াট রেটিং এর উপর আছে। মানে এই যন্ত্রটা চালালে আমার ইলেকট্রিক কত টাকা পুড়বে সেটা করতে গিয়ে পাবো, সেটা হচ্ছে ওয়াট রেটিং এ পাবো। ঠিক আছে, এটাই আমার আগের দিনের ক্লাসে জাস্ট বলা হয়নি, জাস্ট এখানে বলে দিলাম। এবং এখানে তার একটা এরকম অঙ্ক অনেক সময় আছে, কিন্তু এই অঙ্ক খুব একটা আমাদের আসে না। আমাদের অনেক সময় ওয়াট রেটিং আর ভোল্টেজ রেটিং এই দুটো কি অনেক সময় কোয়েশ্চেনে ঘুরিয়ে ঘাড়িয়ে একটু দেয় আমাদের, যে কোনো একটা বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট বা 100 ওয়াট, এটার কথাটারই অর্থ কি, 1 2 3 4 3 4 রকম স্টেটমেন্ট দিয়ে দেবে, কোন স্টেটমেন্ট ট্রু সেটা তোমার বলতে হবে। হ্যাঁ, এবং এটা যেটা বললাম বাড়িতে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ইলেকট্রিক বিলে ব্যবহৃত বিদ্যুৎ শক্তির একক কি, সেটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা বা বিওটি বা সংক্ষেপে ইউনিট। ঠিক আছে, এই জন্য আগের দিনও বলেছিলাম যে বাড়িতে তড়িৎ সংযোগের ব্যবস্থা আলো পাখা কি রূপে থাকবে, শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়, সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। কারণ কি না যাতে করে প্রত্যেকের মধ্য দিয়ে প্রত্যেকটা যন্ত্রের মধ্যে বিভব প্রভেদ সমান থাকে। বিভব প্রভেদ কখন সমান থাকবে, যখন সমান্তরাল সমবায় থাকবে। ইত্যাদিকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। বেশ, আর তোমাদের কিছু পড়ানোর নাই।